দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে প্রথমেই সেশনটা প্রার্থনার মাধ্যমে শুরু করে নেব। ওম সহনা ভবতু, সহনো ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু, মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। হ্যাঁ, আমরা ইন্ডিয়ান লজিক নিয়ে আলোচনা করছিলাম। এই যে কোর্সটা আমি পুরোটা সাজিয়েছি, মোটামুটি যে অংশটা নেটের পেপার ওয়ান এর সিলেবাসে রয়েছে সেই জায়গাটা, যেটা ফিলোসফি থেকেই আসে। আর এই যে ফিলোসফির অংশটা, ইন্ডিয়ান লজিকের যে অংশটা, সেই অংশটা আমাদের যারা নেট পরীক্ষা দেবে তাদের পেপার ওয়ানেও যেমন লাগবে, যারা ফিলোসফি সাবজেক্ট থেকে দিচ্ছে তাদের কিন্তু ফিলোসফিতেও লাগবে। তো দুটো জায়গা থেকে এটা কাজে দেবে। আর শুধু তাই না, এই জায়গাটা অর্থাৎ ইন্ডিয়ান লজিকের জায়গাটা এমন একটা জায়গা যেটা আমাদের ডেইলি লাইফেও খুবই প্রয়োজনীয়, খুবই কাজে লাগবে। তো এটাকে যদি আমরা ভালোভাবে বুঝি এবং কাজে লাগানোর চেষ্টা করি, যে কোনো ফিল্ডে কাজে লাগানো সম্ভব এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানো সম্ভব। তো আমরা যেগুলো এতদিন পুরো আলোচনা করেছি গত 13টা সেশনে, সেই 13টা সেশনের আলোচনাটা আজকে একটু সামারি বা সাম আপ করে নেব, আর একটু রিভিশনও করে নেব, ফুল রিভিশন সংক্ষেপ। আমরা প্রথম যেটা দেখেছিলাম সেটা ছিল মিনস অফ নলেজ। মিনস অফ নলেজ আমরা কি কি পাচ্ছি? ছ প্রকার যে মিনস, অর্থাৎ প্রমাণ, যে ছ প্রকার প্রমাণ ভারতীয় দর্শনে ব্যবহৃত হয়, তার মধ্যে আমরা পাচ্ছি প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। কিন্তু এখানে মূল আলোচনাটা হয়েছে ন্যায় দর্শনের পরিপ্রেক্ষিত থেকে, কারণ ন্যায় দর্শনে অনুমানকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আর ন্যায় নামটা থেকেই আমরা এই লজিকের ব্যাখ্যাটা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা পাচ্ছি প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এই চারটে কিন্তু ন্যায় স্বীকৃত প্রমাণ। অর্থাপত্তিকে ন্যায় নৈয়ায়িকগণ অনুমানের অন্তর্ভুক্ত করেছেন, আর অনুপলব্ধিকে প্রত্যক্ষের অন্তর্ভুক্ত করেছেন, কারণ তাদের মতে অভাব প্রত্যক্ষের দ্বারাই সম্ভব। অভাবকে প্রত্যক্ষ করা যায়, অভাবকে অনুপলব্ধির দ্বারা জানতে হয় না, প্রত্যক্ষই করা যায়। তাহলে এবার আমরা এই ন্যায় দর্শন অনুযায়ী আলোচনাটা করব, কিন্তু তা সত্ত্বেও আমাদের জানা প্রয়োজন অর্থাপত্তি এবং অনুপলব্ধি কি। কেননা ন্যায় দর্শনে এই দুটোকে পৃথক প্রমাণ হিসেবে অস্বীকার করা হয়েছে, কিন্তু এই দুটোকে প্রত্যক্ষ আর অনুমানের অন্তর্ভুক্ত করা হয়েছে। এক অর্থে স্বীকার করা হয়েছে, কিন্তু পৃথক প্রমাণ হিসাবে নয়। আচ্ছা, এখানে এই যে নামগুলো রয়েছে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, আমি বাংলা হরফে লিখলেও এটা কিন্তু মূলত সংস্কৃত শব্দ। সংস্কৃত মূল গ্রন্থে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই শব্দ, শুধুমাত্র বাংলা হরফে আমি এখানে লিখেছি। আর সেগুলোর একটা ট্রান্সলেশন আমি পাশে দিয়েছি, যেমন প্রত্যক্ষ পারসেপশন। যদিও সাইকোলজিতে আমরা পারসেপশনের যে কনসেপ্ট পাই তার থেকে প্রত্যক্ষের ধারণা অনেক ক্ষেত্রেই আলাদা হয়ে যায়। ইনফারেন্স, কম্প্যারিজন, ভার্বাল টেস্টিমনি, ইমপ্লিকেশন, পোস্টুলেশন, নন অ্যাপ্রিহেনশন, এইভাবে ট্রান্সলেট করা হয়েছে। কিন্তু আমি এই সংস্কৃত শব্দগুলো ব্যবহারেই অধিক স্বচ্ছন্দ, এবং এগুলোই ব্যবহার করা ঠিক বলে আমার মনে হয়, কারণ যথাযথভাবে ট্রান্সলেশনটা কিন্তু সম্ভব নয়। কিছু না কিছু অর্থের পরিবর্তন সেক্ষেত্রে হয়েই যায়। তো এবার আমরা দেখবো যে দেখেছিলাম যে কে কোন প্রমাণটাকে স্বীকার করেছে। তো প্রথমেই চার ভাগ শুধুমাত্র প্রত্যক্ষকে স্বীকার করে, তাদের মধ্যে শুধু প্রত্যক্ষের দ্বারা আমরা যা জানছি সেটাই শুধু আছে, আর কিচ্ছু নেই। পরবর্তীকালে অবশ্য যারা সুশিক্ষিত চার ভাগ তারা ইনফারেন্সকেও স্বীকার করে নিয়েছে। আর বুদ্ধিজমে আর জৈনিজমে আমরা দেখছি প্রত্যক্ষ আর অনুমান দুটোকেই স্বীকার করা হয়েছে একইভাবে। বৈশেষিক দর্শনেও তাই, প্রত্যক্ষ আর অনুমান। কিন্তু যখনই আমরা দেখছি ন্যায় বৈশেষিক জুড়ে যাচ্ছে, অর্থাৎ নব্য ন্যায়, তখন কিন্তু সেখানে চারটেই স্বীকৃত, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। প্রাচীন যে বৈশেষিক মত, সেখানে শুধুমাত্র দুটো প্রমাণকে স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ এবং অনুমান। সাংখ্য দর্শনে কম্প্যারিজনকে স্বীকার করা হয়নি। সাংখ্য দর্শনে প্রত্যক্ষ, অনুমান আর শব্দকে স্বীকার করা হয়েছে। যোগ দর্শন ও সমান্তরাল দর্শন একই। আবার মীমাংসাতে আমরা পাচ্ছি তিনটে প্রত্যক্ষ, যদিও তারই যে ভাষ্য রচিত হয়েছে প্রাভাকর মীমাংসা এবং ভাট্ট মীমাংসায়, আমরা কিন্তু প্রাভাকরগণ স্বীকার করছেন পাঁচটা,
এবং ভাট্টগণ ছটাকেই স্বীকার করছে। অদ্বৈত বেদান্তেও আমরা ছটারই স্বীকৃতি পাই। রামানুজাচার্য তিনটে এবং মাধ্বাচার্য এই তিনটেকে স্বীকার করছে। এইভাবে আমরা ছকটা দেখেছিলাম। তারপর আমরা আলোচনা করেছিলাম যে অংশটা, সেটা হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ নিয়ে। তো প্রত্যক্ষের লক্ষণ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই ন্যায় সূত্র অনুসারে প্রত্যক্ষের লক্ষণ আলোচনা করেছিলাম, কারণ মহর্ষি গৌতম ন্যায় সূত্রের প্রণেতা এবং তিনি ন্যায় সূত্রে প্রত্যক্ষের প্রথম যে লক্ষণ সেটা প্রদান করেছেন। ন্যায় সূত্রের প্রথম আহ্নিক প্রথম খণ্ডের প্রথম আহ্নিকের 3 নম্বর সূত্রে তিনি চারটে প্রমাণের উল্লেখ করেছেন এবং 4 নম্বর সূত্রে ইন্দ্রিয় অর্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যক্তদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যক্তদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। এইখানে এটার সন্ধি ভেঙে আমি লিখেছি এবং বাংলা হরফেই লিখেছি। ইন্দ্রিয় অর্থ সন্নিকর্ষ, অর্থাৎ যখন সেন্স অর্গান ইন্দ্রিয় আর অর্থ মানে বিষয়ের মধ্যে একটা কানেকশন কন্ট্যাক্ট হচ্ছে, তখন আমাদের যে জ্ঞান উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ। এবার সেই প্রত্যক্ষের কি কি বিশেষণ, সেটা আমরা পাচ্ছি অব্যাপদেশ্যম, অব্যভিচারী এবং ব্যবসায়। এবং অবশ্যই প্রত্যক্ষ জ্ঞান অর্থাৎ প্রমা জ্ঞান। অব্যাপদেশ্যম মানে হচ্ছে নন ভার্বাল, অশাব্দ। অব্যভিচারী অর্থাৎ যথার্থ বা অ্যাকিউরেট, এবং ব্যবসায়াত্মক অর্থাৎ নিশ্চয়াত, মানে যেটা ডেফিনেট। তারপরে আমরা এই যেটা একটু আগে বললাম ইন্দ্রিয় কি কি সেগুলো দেখে নিয়েছিলাম। আমরা সবাই জানি 5টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এবং সেগুলো কিন্তু ইন্দ্রিয়ের আধার। চক্ষু কর্ণ নাসিকা এগুলো, এই যে 5টা, এই 5টা কিন্তু ইন্দ্রিয়ের আধার। ইন্দ্রিয় কিন্তু দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, রসনেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়, যেগুলো এই আধারগুলোর মধ্যে থাকে। আর অন্তরেন্দ্রিয় মন। তাহলে যখন আত্মার যখন ইন্দ্রিয়ের সাথে অর্থ সংযুক্ত হচ্ছে তখনই যে কেবল আমাদের জ্ঞান অর্জন হচ্ছে তা নয়। সেই ইন্দ্রিয় মনের সংযোগ ঘটতে হবে, মনের সাথে আত্মার সংযোগ ঘটতে হবে, তবে আমাদের জ্ঞানটা গিয়ে উৎপন্ন। এখানে একটা প্রশ্ন আসে যে আমরা তাহলে এই জায়গাটাকে, অর্থাৎ ইন্দ্রিয় সাথে মনের সাথে আত্মার সংযোগটাকে কেন এখানে উল্লেখ করা হয়নি? তো এর উত্তরে কি বলা হয় যে বাকি যে তিনটে প্রমাণ, অর্থাৎ অনু অনুমান, উপমান, শব্দ, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই আত্মার মনের সংযোগটা প্রয়োজন। ফলত এইটাকে সাধারণ কারণ হওয়ায় পৃথক করে উল্লেখ করা হয়। তাহলে এখানে লক্ষণে কি উল্লেখ করা হচ্ছে? যেটা কেবলমাত্র অসাধারণ কারণ, যেটা মাত্র প্রত্যক্ষেরই কারণ, সেটাকে উল্লেখ করা হয়েছে। তো এখানে আরেকটা জিনিস বলি, এই যে আমরা সাধারণভাবে যদি দেখি, আমাদের যদি কোনো বিষয় মন না থাকে, আত্মমন সংযোগ না থাকে, সেটা কিন্তু আমাদের মাথায় ঢোকে না, মাথা থেকে বেরিয়ে যায়। তো শুনলাম কিন্তু মনে নেই, দেখলাম কিন্তু মনে করতে পারছি না কি দেখেছি, কেননা মনে ঢোকেনি। তো আত্মমন সংযোগটা সেই কারণে প্রয়োজন হয়। অনুমান উপমানের ক্ষেত্রেও দরকার। আমি যদি ভালোভাবে বুঝে না অনুমান করি, মন থেকে না করি, তাহলে সেটা কিন্তু যথার্থ হবে না। শব্দর ক্ষেত্রে তো বিশেষত, কেননা সেটা বেদ উপনিষদ অর্থাৎ শ্রুতি পাঠের মাধ্যমে আমাদের শব্দ জ্ঞান হয়। তো সেক্ষেত্রে তো আত্মমনোসংযোগ খুব বিশেষভাবে প্রয়োজন। তাই প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ চারটের ক্ষেত্রেই আত্মমনোসংযোগ প্রয়োজন। তারপর আমরা দেখেছিলাম তর্ক সংগ্রহে কি বলা হচ্ছে। একইভাবে তর্ক সংগ্রহে উল্লেখ করা হয়েছে, এখানে আরো সিম্পলিফাইড করা হয়েছে, কেননা তর্ক সংগ্রহ যে গ্রন্থটা, এটা রচনা করা হয়েছে বালানাম সুখবোধায়, মানে হচ্ছে বালানাম বলতে বালকদের কথা বলা হচ্ছে না, যারা ন্যায় বৈশেষিক দর্শন নতুন পাঠ করছে তাদের জন্য এই তর্ক সংগ্রহ গ্রন্থটা। তো তাদের উদ্দেশ্যে যখন রচনা করা হচ্ছে, তখন যদি কঠিন ভাবে বলা হয় তাদের বুঝতে সমস্যা হবে। সেই কারণে অনেক সহজভাবে প্রত্যক্ষ জ্ঞান কারণম প্রত্যক্ষম এইভাবে লক্ষণ দেওয়া হয়। এর পরবর্তী যে আলোচনাটা আমি করেছিলাম সবটাই তর্ক সংগ্রহ অনুসরণ করে, ন্যায় সূত্র থেকে, আর সেভাবে কিছু আমি নিইনি। শুধুমাত্র অনুমানের যখন আমি আহ বিভাগটা দেখিয়েছি, সেখানের একটুখানি অংশ ন্যায় সূত্র থেকে নেওয়া আছে। এবার আমরা করণের আলোচনা দেখেছিলাম। এই মাত্র বললাম অসাধারণ কারণ। অসাধারণ কারণকেই করণ বলা হয়। আমরা জানি অনেক কারণ হয় একটা কাজের পিছনে, সে একটা কাজের পিছনে অনেকগুলো কারণ থাকলেও লাস্ট যেটা না ঘটলে কার্যটা উৎপন্ন হবে না, সেইটাকে বলা হচ্ছে অসাধারণ কারণ।
এবার এই ক্ষেত্রে প্রাচীন আর নব্য মতের একটা পার্থক্য রয়েছে। প্রাচীনগণ বলছে ফলো অযোগ্য ব্যবচ্ছিন্ন, অর্থাৎ ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম কারণম। অর্থাৎ যদি আমরা এই ইন্দ্রিয় আর অর্থের সংযোগ দেখি, তাহলে ইন্দ্রিয় অর্থ সংযোগটা হচ্ছে করণ। আর যদি আমরা নব্যমত দেখি ব্যাপারবৎ সাধারণ কারণম কারণ, তাহলে ব্যাপারবৎ অর্থাৎ ইন্দ্রিয় অর্থ সংযোগটা হয়ে যাচ্ছে ব্যাপার, আর ইন্দ্রিয় হয়ে যাচ্ছে সেখানে করণ। ব্যাপারের লক্ষণ কি দেওয়া হয়? তার জন্যতে সতি তজ্জন্য জনকত্বম, অর্থাৎ যার জন্য উৎপন্ন হচ্ছে, অর্থাৎ অসাধারণ কারণ থেকে উৎপন্ন হচ্ছে, তজ্জন্য জনকত্বম। একটা থেকে উৎপন্ন হচ্ছে আর একটাকে উৎপন্ন করছে, অসাধারণ কারণ থেকে ব্যাপার উৎপন্ন হচ্ছে এবং সেই ব্যাপার কার্যটাকে উৎপন্ন করতে সহায়তা করছে। এই যে বিষয়টা, ব্যাপার শব্দটার আরেকটা অর্থ হচ্ছে দ্বার, অর্থাৎ দরজা খুলে দিচ্ছে কার্য উৎপন্ন হওয়ার। এইভাবে দুটো মতের একটু ভিন্নতা রয়েছে। তো আমরা প্রত্যক্ষের লক্ষণ পেলাম। এবার পাচ্ছি প্রত্যক্ষের বিভাগ, যেখানে দু প্রকারের প্রত্যক্ষের কথা বলা হচ্ছে, একটা লৌকিক আর একটা অলৌকিক। অলৌকিক মানে যেটা আমাদের লৌকিক এই পাঁচটা প্রত্যক্ষ পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে ঘটছে না। ইন্দ্রিয়ের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, লৌকিক সন্নিকর্ষ না হলে কিন্তু অলৌকিক প্রত্যক্ষ সম্ভব হবে না। তো লৌকিক প্রত্যক্ষ হচ্ছে এক প্রকার সিম্পল আইডিয়াস, এবং সেটা দিয়ে আমাদের কমপ্লেক্স আইডিয়া তৈরি হয়। সিম্পল সেন্টেন্স জুড়ে জুড়ে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। ঠিক একইভাবে লৌকিক সন্নিকর্ষ থাকে বলেই আমাদের অলৌকিক প্রত্যক্ষ, অলৌকিক সন্নিকর্ষ সম্ভব হয়, না হলে কিন্তু অলৌকিক প্রত্যক্ষ সম্ভবই হতো না। তো আমরা লৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে পেয়েছিলাম ছটা: সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়, সমবেত সমবায়, বিশেষ্য বিশেষণ ভাব। তো প্রথমটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। সংযোগে কি হচ্ছে? চক্ষুর সাথে ঘটের সংযোগ হচ্ছে। দুটো পৃথক দ্রব্যের মধ্যে যে সন্নিকর্ষটা ঘটছে, যে সম্বন্ধটা ঘটছে, এটাকে বলা হচ্ছে সংযোগ। ইন্দ্রিয়, একটা হচ্ছে ইন্দ্রিয়, সেটা হচ্ছে চক্ষু, আর ঘট হচ্ছে দ্রব্য। তো এই দুটোর মধ্যে যে সম্বন্ধটা, সেটাকে বলা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। আর এই যে ইন্দ্রিয়ের সাথে অর্থের যে সম্বন্ধটা হয়, ইন্দ্রিয়ার্থ সম্বন্ধ, এই সম্বন্ধটাকে সন্নিকর্ষ নাম শব্দটার দ্বারা চিহ্নিত করা হয়। অন্য অনেক রকম সম্বন্ধ হতে পারে, কিন্তু সেগুলোকে আমরা সন্নিকর্ষ বলি না। কিন্তু যখন একটা ইন্দ্রিয়ের সাথে তার অর্থের বা বিষয়ের সংযোগ ঘটছে, তার অর্থের বা বিষয়ের কানেকশন হচ্ছে, সেটাকে সন্নিকর্ষ শব্দ দ্বারা বোঝানো হচ্ছে। যেটা লক্ষণে আমরা পাচ্ছি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম, ইন্দ্রিয় আর অর্থের মধ্যে যে রিলেশন, সেটা সন্নিকর্ষ। তারপর আমরা পেয়েছিলাম সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। সংযুক্ত সমবায় কি হচ্ছে? চক্ষুর দ্বারা আমরা ঘট দেখছি, তাতে হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। এবার ঘটেতে রূপ সমবায় সম্বন্ধে রয়েছে, ঘটের একটা নিজস্ব রং আছে, ঘটের একটা নিজস্ব আকৃতি আছে, সেটা ঘটের রূপ। সেটা ঘটের সমবায় সম্বন্ধে রয়েছে। সমবায় সম্বন্ধ মানে এমন একটা অযুত সিদ্ধ সম্বন্ধ, যেটা যদি বিনষ্ট হয়ে যায় তাহলে ঘরটারই বিনষ্ট হয়ে যাবে, ঘরটাই বিনষ্ট হয়ে যাবে, ঘরটাই থাকবে না। এরকম একটা অযুত সিদ্ধ সম্বন্ধকে সমবায় সম্বন্ধ বলে। এই সমবায় সম্বন্ধের উপর অযুত সিদ্ধ সম্বন্ধের উপর আমার দুটো ভিডিও ইউটিউবে আছে। যদি এটা নিয়ে ডিটেল জানতে হয় তাহলে ওই দুটো একটু দেখে নিলে সুবিধা হবে। রূপ রয়েছে ঘটে সমবায় সম্বন্ধে, তাহলে আমরা কি পেলাম? সংযোগ পেলাম, সমবায় পেলাম। সংযোগ থেকে আমরা পাচ্ছি সংযুক্ত শব্দটাকে এবং সমবায়। কেননা চক্ষু সংযুক্ত ঘটে সমবায় সম্বন্ধে রূপ রয়েছে, তাই সম্বন্ধটা হয়ে গেল চক্ষু সংযুক্ত সমবায়। পরেরটা কি হচ্ছে? সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। চক্ষু সংযুক্ত ঘটে সমবায় সম্বন্ধে যে রূপ রয়েছে, সেই রূপে সমবায় সম্বন্ধে রূপত্ব জাতি বর্তমান। তাই রূপত্ব জাতি চক্ষুর দ্বারা আমরা যখন জানছি, তখন তাকে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হচ্ছে। এখানে আমরা রূপকে জানলাম সংযুক্ত সমবায় সন্নিকর্ষে, এবং রূপত্ব জাতিকে জানছি সংযুক্ত সমবেত সমবায়। চক্ষু সংযুক্ত ঘটের যে রূপ সমবেত রয়েছে, তাতে যে রূপত্ব জাতি রয়েছে, তাতে সংযুক্ত সমবেত সমবায় তারপরে আমরা জানছি সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষ হচ্ছে কর্ণেন্দ্রিয়ের সঙ্গে শব্দের।
আমরা জানি আমাদের কর্ণসংকুলের ভেতর যে অংশটা থাকে সেটা শূন্য স্থান, আর ফাঁকা স্থানেই শব্দ উৎপন্ন হয়। একটা বাদ্যযন্ত্রের ভেতরের অংশ ফাঁকা হয়, সেই কারণেই সেখানে শব্দ উৎপন্ন করা সম্ভব হয়, নাহলে কিন্তু শব্দ উৎপন্ন হতো না। সমবায় সন্নিকর্ষের ক্ষেত্রে আমরা কি দেখি, আমাদের শ্রোত্রেন্দ্রিয়ের মাধ্যমে আমরা শব্দকে জানছি। তো শব্দ শূন্য স্থান না থাকলে কিন্তু উৎপন্ন হতে পারে না। একটা নিরেট বস্তুর ভেতরে শব্দ উৎপন্ন হয় না, যে কোনো বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আমরা দেখি তার ভেতরের অংশটা ফাঁপা হয়। একটা শব্দ তরঙ্গের মাধ্যমে শব্দ সৃষ্টি করে, তরঙ্গের মাধ্যমে প্রবাহিত হয়। এবং আমি কোনো কথা বললাম, শব্দ তরঙ্গ অপরজনের কাছে গিয়ে আমার সেই কথাটা পৌঁছে দেয়, যেটা এখন ইন্টারনেটের থ্রুও পসিবল হয়ে গেছে। আগে কেবলমাত্র সামনাসামনি থাকলে সেটা সম্ভব ছিল। যাই হোক, তো মূল ব্যাপার হচ্ছে যে এই যে শব্দটা, এটা আমাদের শ্রোতেন্দ্রিয়ের গুণ, আকাশের গুণ। কর্ণের মধ্যে আমাদের শূন্য স্থান থাকে যেটাকে আকাশ বলা হচ্ছে, এবং আকাশের গুণ শব্দ, যেটা সমবায় সম্বন্ধে থাকে। তো এখানে সমবায় সন্নিকর্ষ হচ্ছে শব্দ শ্রোত্রেন্দ্রিয়ে বা কর্ণেন্দ্রিয়ে সমবায় সম্বন্ধে থাকছে। এবার শ্রোতেন্দ্রিয়ে যে শব্দ সমবেত রয়েছে, তাতে যে শব্দত্ব জাতি সমবায় সম্বন্ধে রয়েছে, সেখানে সেটাকে জানার জন্য আমাদের সমবেত সমবায় সন্নিকর্ষ হচ্ছে। হয়ে গেল। এরপরে আসছে শেষ যেটা, সেটা হচ্ছে শেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। আমরা বললাম যে অনুপলব্ধিকে ন্যায়গণ স্বীকার করেন না, প্রত্যক্ষের মাধ্যমেই অভাবকে জানা যায় বলেন। এই বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ হচ্ছে তার প্রমাণ। বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষের মাধ্যমে ঘটা ভাব অর্থাৎ অভাবকে জানা যাচ্ছে। কিভাবে? চক্ষু দ্বারা আমরা ভূতলকে দেখছি, সেখানে সংযোগ সম্বন্ধ হচ্ছে, এবং ভূতলে যে ঘট রয়েছে সেটা সংযোগ সম্বন্ধে থাকছে, কিন্তু ঘটের যে অভাব রয়েছে সেটা স্বরূপ সম্বন্ধে থাকছে। স্বরূপ সম্বন্ধটার অর্থ কি? হয় সেটা ঘটাভাব স্বরূপ, অর্থাৎ আমাদের ফোকাসটা ঘটাভাবে থাকছে, অথবা সেটা ভূতল স্বরূপ, অর্থাৎ আমরা ফাঁকা ভূতলটাকে দেখছি। এইভাবে অভাবের প্রত্যক্ষটা হয়ে থাকে। তো এখানে দুটো নাম আসছে, সংযুক্ত বিশেষণতা, সংযুক্ত বিশেষ্যতা। যখন বিশেষণকে প্রায়োরিটাইজ করা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে সংযুক্ত বিশেষণতা। একইভাবে বিশেষ্য যখন মেন পজিশনে, তখন সংযুক্ত বিশেষ্যতা। ভূতলম ঘটা ভাববৎ, অর্থাৎ ভূতল ঘটাভাব বিশিষ্ট, অর্থাৎ বিশিষ্ট, ঘটাভাব বিশিষ্ট মানে ঘটাভাব হয়ে যাচ্ছে বিশেষণ, আর ভূতল হয়ে যাচ্ছে বিশেষ্য। এবার যেহেতু ঘটা ভাবটা বিশেষণ, তাই জন্য এখানে সংযুক্ত বিশেষণতা সন্নিকর্ষ। এবার সংযুক্ত বিশেষ্যতা, ভূতলে ঘটা ভাব, অর্থাৎ ভূতল, ভূতলে ঘটাভাব রয়েছে, এখানে ভূতলে এটা কিন্তু বিশেষণ হয়ে যাচ্ছে, এবং ঘটাভাব হয়ে যাচ্ছে বিশেষ্য। এবার যেখানে ঘটাভাব বিশেষ্য হচ্ছে সেটা হয়ে যাচ্ছে সংযুক্ত বিশেষ্যতা। তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে, এই বিশেষণতার বিশেষ্যতার নামটা কিন্তু হচ্ছে অভাবটাকে কেন্দ্র করে, কেননা অভাবটাই হচ্ছে অর্থ। অর্থ মানে বিষয়, অর্থাৎ বিষয়টা যা হচ্ছে, বিষয়টা বিশেষণ হলে সংযুক্ত বিশেষণতা, বিষয়টা বিশেষ্য হলে সংযুক্ত বিশেষ্য। আচ্ছা, এখানে আমি ওইটাই ছকের মাধ্যমে করেছি, এবং তাতে রয়েছে ঘট, ঘটের অভাব রয়েছে, অভাবটা রয়েছে স্বরূপ সম্বন্ধে, আর ঘট থাকলে সেটা সংযোগ সম্বন্ধে থাকে। ঘট থাকা সম্ভব, কিন্তু ঘট নেই। তো ঘট নেই যখন, তখন চক্ষুর সাথে এই অভাবের যে সম্পর্কটা, সেটা হবে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। এখানে ঘটটা ভাবটা বিশেষণ, তাই বিশেষণতা সন্নিকর্ষ। চিত্রটা কিন্তু পাল্টাচ্ছে না, কিন্তু উদাহরণের বলার আঙ্গিকে উদাহরণটা পাল্টে যাচ্ছে। ভূতলে ঘটাভাবের ক্ষেত্রে অভাবটা হয়ে যাচ্ছে বিশেষ্য, তাই জন্য বিশেষতা সন্নিকর্ষ হচ্ছে। এরপর আমি যেটা বলছিলাম, অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষে আমরা পাচ্ছি সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ। কেন এই তিনটে নিয়ে আলোচনা করা হয়েছে? কারণ এই যে সামান্য লক্ষণ প্রত্যক্ষ, এটা কিন্তু আমাদের অনুমানের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। কেননা অনুমানের জন্য সব থেকে প্রয়োজন ব্যাপ্তি সম্বন্ধের, এবং ব্যাপ্তি সম্বন্ধ অর্থাৎ ব্যাপ্তি গ্রহ সম্ভব হয় সামান্য লক্ষণ প্রত্যক্ষের মাধ্যমে। তো কিরম ভাবে সামান্য লক্ষণ প্রত্যক্ষ হচ্ছে, তার জন্য লৌকিক সন্নিকর্ষ কিভাবে প্রয়োজন? চক্ষুর মাধ্যমে আমরা ঘট ওয়ান দেখছি, যেভাবে আমরা ঘটকে জানলাম সেভাবেই ঘটত্বকে। এবার আমরা ঘটত্বকে জানছি সংযুক্ত সমবায়ের মাধ্যমে। একটু আগেই দেখলাম সংযুক্ত সমবায়ের মাধ্যমে কিভাবে হচ্ছে, চক্ষু সংযুক্ত ঘটে ঘটত্ব
জাতি রয়েছে যেখানে আমাদের সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হচ্ছে, যেমন রূপ দেখেছিলাম তেমনি জাতি। তো এই ঘটত্ব মানে একটা সামান্য ধর্ম, এই ঘটত্বকে লৌকিকভাবে প্রত্যক্ষ করার মাধ্যমে আমরা ঘট 2, 3, 4 এবং এন নাম্বার অফ ঘট, আনলিমিটেড ঘটকে অলৌকিকভাবে প্রত্যক্ষ করছি। অর্থাৎ এটার অর্থ হচ্ছে আমাদের ঘটের একটা ধারণা যখন মনে তৈরি হচ্ছে, অর্থাৎ ঘট এরকম দেখতে হয়, এই একটা ধারণার কারণে আমরা অলৌকিকভাবে সব ঘটকে জানতে পারছি, সব ঘটের জ্ঞান আমাদের হয়ে যাচ্ছে। যদিও আমাদের পক্ষে সব ঘট, চৈতালিক ঘটকে দেখা সম্ভব নয়, কিন্তু আমাদের সেই জ্ঞানটা উৎপন্ন হচ্ছে, সেটাই হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ, যেটা একটা অলৌকিক। এবং এর মাধ্যমে আমাদের ব্যক্তিগ্রহের জ্ঞান, ব্যক্তিগ্রহ হয় অর্থাৎ ব্যক্তির জ্ঞান সম্ভব হয়, ব্যক্তিগ্রহ মানে ব্যক্তির জ্ঞান। আচ্ছা, এরপর আসছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কিভাবে হচ্ছে? নাসিকা সংযুক্ত চন্দন এর মাধ্যমে সুরভিকে আমরা প্রত্যক্ষ করছি, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, যেটা একটা লৌকিক সন্নিকর্ষ। এই জ্ঞানটা আমার মধ্যে হয়েছে, এবং এই জ্ঞানটা হওয়ার পর পরবর্তী কোনো এক সময় চক্ষুর সাথে চন্দনের সন্নিকর্ষ হলো, যেটা সংযোগের মাধ্যমে হলো। আমি চন্দন দেখলাম কিন্তু জিনিসটা অনেক দূরে রয়েছে, আমার পক্ষে ঘ্রাণ নেওয়া সম্ভব নয়। এবং আমার স্মৃতিতে উদয় হলো যে চন্দন সুগন্ধযুক্ত, এবং আমি তখন অলৌকিক সন্নিকর্ষের মাধ্যমে চন্দনে এই সৌরভ সুরভি যে লক্ষণটা সেটা প্রত্যক্ষ করলাম, তখন এটা হয়ে যাচ্ছে অলৌকিক সন্নিকর্ষ, যেটাকে বলা হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, সুরভি চন্দন। এর মাধ্যমে আমাদের কি জ্ঞান হচ্ছে? এর মাধ্যমে আমাদের প্রত্যভিজ্ঞা হয়ে থাকে, অনুব্যবসায় হয়ে থাকে, অভাবের প্রত্যক্ষ হয়ে থাকে, ভ্রম প্রত্যক্ষ হয়ে থাকে। তারপরে আসছে যোগজ প্রত্যক্ষ। যোগজ প্রত্যক্ষ কি? এটা সাধারণ মানুষের পক্ষে এক্সপিরিয়েন্স করা খুব ডিফিকাল্ট, কারণ যোগজ প্রত্যক্ষ হচ্ছে যোগীর প্রত্যক্ষ। যোগী দু প্রকারের হয়ে থাকে, যুক্ত যোগী আর যুঞ্জান যোগী বা যুজ্ঞান যোগী। তো তাদের প্রত্যক্ষের মাধ্যমে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন প্রকার তাদের পক্ষে জানা সম্ভব হয়। এটা সাধারণ মানুষের পক্ষে এক্সপিরিয়েন্স করা একটু ডিফিকাল্ট। তারপর কি আসছে? প্রত্যক্ষ দ্বিবিধ, নির্বিকল্প, সবিকল্প। নির্বিকল্প মানে কি? ঘট রয়েছে, ঘটত্ব রয়েছে, ঘটে সমবায় সম্বন্ধ রয়েছে, কিন্তু আমরা সেগুলোকে কানেক্টেড রূপে জানতে পারছি না। নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম। তারপরে যখন পরমুহূর্তে সেটাকে আমরা সংযুক্ত রূপে জানতে পারছি, অর্থাৎ ঘট বিশেষক সমবায় সংসর্গক ঘটত্ব প্রকারক জ্ঞান বা ঘটত্ব প্রকারক সমবায় সংসর্গক ঘট বিশেষক জ্ঞান, উল্টো ভাবেই বলাটা হয়, ঘটত্ব প্রকারক সমবায় সংসর্গক ঘট বিশেষক জ্ঞানম। তো তখন সেটা হয়ে যাচ্ছে সবিকল্প জ্ঞান, স্বপ্রকারকম জ্ঞানম সবিকল্পকম। এখানে বিকল্প আর প্রকার শব্দটার অর্থ কিন্তু একই, বিশেষণ, অর্থাৎ বিশেষণ যুক্ত ভাবে সবিকল্পক, আর বিশেষণ যুক্ত না থাকলে, বিশেষণটা বস্তুটাতে রয়েছে কিন্তু আমি সেই বস্তুটাকে সেই মুহূর্তে বিশেষণ যুক্ত রূপে জানছি না, তখন হচ্ছে নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম। এই হলো প্রত্যক্ষের দুটো ভাগ বা স্টেপ বলা যায়। প্রথম ক্ষণে নির্বিকল্প জ্ঞান হচ্ছে, তারপরের ক্ষণে গিয়ে সবিকল্প জ্ঞান হচ্ছে। তো এখানে নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকারের প্রতি একটা যুক্তি দেওয়া হয় ন্যায় দর্শনে, ন্যায় বৈশেষিক দর্শনে, এটাও ন্যায় তর্ক সংগ্রহ থেকেই নেওয়া। গৌরীতি বিশিষ্ট জ্ঞানম বিশেষণ জ্ঞানজন্যম বিশিষ্ট জ্ঞানত্বাৎ পণ্ডিত জ্ঞানবৎ ইত্যানুমানস্য প্রমাণাৎ। অর্থাৎ গৌর ইতি বিশিষ্ট জ্ঞান, গৌ বিশিষ্ট জ্ঞান একটা, কেননা তাতে গোত্র জাতি আছে। গৌ মানে গরু, গোমাতা, গোতে গোত্র জাতি আছে, সেটা সমবায় সম্বন্ধে যুক্ত। এইরূপ একটা বিশিষ্ট জ্ঞান, বিশেষণ জ্ঞান জন্যম। অর্থাৎ এই যে বিশিষ্ট জ্ঞানটা হচ্ছে, বিশিষ্ট জ্ঞান কিভাবে হচ্ছে? কেননা সেটা বিশেষণ জ্ঞান জন্য, বিশিষ্ট জ্ঞানত্বাৎ, বিশেষণ জ্ঞানজন্যম বিশিষ্ট জ্ঞানত্বাৎ। এই বিশেষণের জ্ঞানের কারণেই এটা বিশিষ্ট জ্ঞান রূপে উল্লেখিত হচ্ছে। আর উদাহরণ কি দেওয়া হচ্ছে? দণ্ডী ইতি, অর্থাৎ দণ্ডী, অর্থাৎ দণ্ড হচ্ছে বিশেষণ এবং দণ্ডী হচ্ছে বিশেষ্য বা আধার।
এর মধ্যে সংযোগ সম্বন্ধ রয়েছে ইতি অনুমানস্য প্রমাণাৎ, এই অনুমানটা এর প্রমাণ। দণ্ডী অর্থাৎ দণ্ডযুক্ত ব্যক্তিকে দণ্ডী বলা হচ্ছে। দণ্ডের জ্ঞান হলে তবেই আমরা কোনো ব্যক্তিকে দণ্ডী বা দণ্ডিধারী ব্যক্তি বলতে পারি। দণ্ডী শব্দটার মাধ্যমেই দণ্ডধারী ব্যক্তি বলা হয়, দণ্ডধারী ব্যক্তি, দণ্ডিধারী না। দণ্ডধারী ব্যক্তিকে দণ্ডী বলা হচ্ছে। তো দণ্ড শব্দটা অর্থাৎ দণ্ডটাকে আমাদের জানতে হচ্ছে, দণ্ডকে না জানলে সম্ভব নয়। ঠিক একইভাবে গোত্রকে না জানলে গোত্র বিশিষ্ট গো জানা সম্ভব নয়, এবং আমরা এই গোত্রটাকে জানছি নির্বিকল্প জ্ঞানের মাধ্যমে, অর্থাৎ বিশেষণের যে জ্ঞানটা আমাদের হচ্ছে সেই জ্ঞানটা হয় নির্বিকল্প প্রত্যক্ষের মাধ্যমে। তো বিশেষণের জ্ঞানটা হলে তবেই আমাদের বিশেষণ যুক্ত রূপে অর্থাৎ বিশিষ্ট জ্ঞান হওয়া সম্ভব হয়, এবং বিশেষণের জ্ঞান না হলে বিশিষ্ট জ্ঞান হওয়া সম্ভব নয়। তাই নির্বিকল্প প্রত্যক্ষের প্রয়োজনীয়তা আছে। না হলে কি হবে, চলতেই থাকবে চলতেই থাকবে, অনবস্থা দোষ ঘটে যাবে। অর্থাৎ যদি বিশেষণের জ্ঞান হচ্ছে কিভাবে এটা স্বীকার না করা হয়, তাহলে আমাদের একটা অনবস্থা দোষ ঘটে যাবে, এবং সেইটাকে আটকানোর জন্য নির্বিকল্প প্রত্যক্ষকে স্বীকার করা হচ্ছে, যে প্রথম ক্ষণে আমাদের বিশেষণের জ্ঞান হচ্ছে এবং পরবর্তী ক্ষণে সেই বিশেষণ বিশিষ্ট রূপে আমরা বস্তুটাকে জানছি। এরপর আসছে অনুমান। অনুমানের আলোচনায় আমরা আমাদের যে মূল প্রধান একটা উদাহরণ আছে ধূম আর বহ্নি। পর্বতে ধূম আছে অতএব বহ্নি আছে, কেননা যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে। এখানে আমরা কি লক্ষণটা পেয়েছিলাম, অনুমিতি কারণম অনুমান পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি। অর্থাৎ এখানে আমরা কয়েকটা শব্দ পাচ্ছি। এই শব্দগুলো, এই শব্দগুলো নিয়ে আমি আলোচনাটা আহ পরে করেছিলাম। এখানে জাস্ট লক্ষণটাই দেখিয়েছিলাম। উপমিতির লক্ষণটাই কি পেয়েছিলাম, উপমিতি কারণম উপমানম সংজ্ঞা সঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমিতি তৎকারণ সাদৃশ্য জ্ঞান। অর্থাৎ সংজ্ঞা মানে হচ্ছে গবয় শব্দ, সঙ্গী মানে হচ্ছে গবয় প্রাণী, অতিদেশ বাক্য। আমাকে কেউ বহুকাল আগে বলেছিল যে গো সদৃশ গবায়া, অর্থাৎ গরুর মতন দেখতে গবয়। তো সেটা আমার মনে আছে। গো সদৃশ পশু আমি এবার বনে গিয়ে দর্শন করলাম, এবং আমার মনে পড়লো হ্যাঁ আমাকে কেউ একজন বলেছিল গো এর মতন দেখতে। গরু তো আমি চিনি, আর এই প্রাণীটা গরুর মতনই দেখতে, তার মানে এটা নিশ্চয়ই গবায়। এই অতিদেশ বাক্য স্মরণের ফলে আমার যে জ্ঞানটা উৎপন্ন হলো, আয়াম গবায়া শব্দ বাচ্য, অর্থাৎ সামনে যে পশুটাকে প্রাণীটাকে আমি দেখছি সেটা ওই গবয় শব্দের বাচ্য। এটাই হচ্ছে উপমিতি বা কম্প্যারিজন। তারপর আছে শাব্দবোধ। আপ্তবাক্যম শব্দ, অর্থাৎ আপ্ত মানে যথার্থ বক্তা, বাক্য পদসমূহ, পদ শক্তি বিশিষ্ট। শক্তি বিশিষ্ট, শক্তি হচ্ছে ঈশ্বর সংকেত। তো যথার্থ বক্তার যে বাক্য, যেটা পদসমূহ দ্বারা নির্মিত, সেটাকেই বলা হচ্ছে আপ্তবাক্য। আর এই শব্দ বলতে সাধারণত আস্তিক দর্শনের ক্ষেত্রে বেদ উপনিষদ শ্রুতিকে বোঝানো হয়ে থাকে, এবং লৌকিকভাবে যে কোনো আপ্ত ব্যক্তির বচনকেই বোঝানো হয়ে থাকে, যেমন গুরু, পিতামাতা ইত্যাদি। অর্থাপত্তিতে আমরা কি দেখছি, অর্থাপত্তিতে দেখছি পিনা দেবদত্ত দিবানা ভুঙ্গে, অর্থাৎ পিনো মোটা দেবদত্ত দিবাতে মানে দিনে ভোজন করে, অর্থাৎ রাতে ভোজন করে। এটা আমরা অর্থাপত্তির মাধ্যমে জানছি, এবং ন্যায় দর্শন বলছে এটা আমরা অনুমানের মাধ্যমে জানছি। ভাট্ট মীমাংসক আর প্রাভাকর মীমাংসক আর অদ্বৈত বেদান্তে এটাকে স্বীকার করা হচ্ছে, ন্যায়রা স্বীকার করে। অনুপলব্ধিতে বলা হচ্ছে যে এটা অভাব গ্রাহক প্রমাণ, জ্ঞান উপলব্ধি, অর্থাৎ যে পদার্থটার অভাব সম্ভব, মানে আমার ঘরে আলোক রয়েছে আমি দেখতে পাচ্ছি, অথচ ঘরে ঘট থাকা সম্ভব কিন্তু নেই, তার মানে ঘটের অভাব রয়েছে। কিন্তু আমি যদি বলি অনুপরমাণুর অভাব রয়েছে, সেটা কিন্তু সম্ভব নয়। পরমাণু আমরা চোখে দেখতেই পাই না, সেটা যোগ্যই নয়। তো সেখানে আমি তার অভাব আছে কি করে বলতে পারি। এইটা হচ্ছে অনুপলব্ধি। কাট্যমীমাংসা আর অদ্বৈত বেদান্তে কেবল এটা স্বীকার করা হচ্ছে, ন্যায় দর্শন কিন্তু এটাকে প্রত্যক্ষের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তা আমরা অনুমানের যে লক্ষণটা সেটা দেখলাম। অনুমানের লক্ষণটা আমরা কয়েকটা শব্দ পেয়েছি, যেটা হচ্ছে পরামর্শ। তাছাড়া অনুমানের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পক্ষ সাধ্য হেতু। হেতুকে লিঙ্গ বা ব্যাপ্য শব্দের দ্বারা উল্লেখ করা হয়। তো এখানে আমরা পাচ্ছি পর্বত পক্ষ, হেতু হচ্ছে ধূম, কারণ ধূম দেখে আমরা বহ্নি অনুমান করছি, তাই বহ্নি হয়ে যাচ্ছে সাধ্য, পক্ষ সাধ্য হেতু হয়ে গেল। এরপর আসছে পরামর্শ। ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা,
व्याप्ति विशिष्ट पक्षधर्मता ज्ञानम परमर्शः वन्य व्याप्त धूमवान अयम पर्वतः। তো ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান অর্থাৎ পক্ষে থাকার যে জ্ঞান সেটাই পরামর্শ। বন্যী ব্যাপ্য, বন্যী ব্যাপ্য ধূমবান অয়ম এই, অর্থাৎ বন্যী ব্যাপ্য ধূম এই পর্বতে আছে, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাকে বলা হচ্ছে পরামর্শ জ্ঞান। তো এখানে আমরা ব্যাপ্তি শব্দটার উল্লেখ পাচ্ছি। তো ব্যাপ্তি শব্দ মানে যত্র ধূমস তত্র অগ্নির ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি। সহজ ভাষায় তর্ক সংগ্রহে বলা হয়েছে যে সাহচর্য নিয়ম। আর উদাহরণ দিয়েছে যত্র ধূমা তত্র বহ্নি, যেখানে যেখানে ধূম আছে সেখানে সেখানে বহ্নি থাকবেই, তার জন্য এটা ব্যাপ্তি শব্দ। কিন্তু যেখানে যেখানে বহ্নি আছে সেখানে সেখানে ধূম থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। কারণ আমরা দেখি তপ্ত অয়ব গুলো, তার মধ্যে কিন্তু আমরা কোনো উম ধোঁয়া দেখি না। বা লোহার কড়াই, তলায় আগুন থাকছে ঠিকই কিন্তু তাতে আগুন জ্বলছে, লোহার কড়াই রয়েছে, কিন্তু যতক্ষণ না ওর ওপর জল দেওয়া হবে বা জলের ছিটে দেওয়া হবে বা কোনো সবজি রান্না করা হবে, ততক্ষণ কিন্তু কোনো রকম ধোঁয়া আসবে না। তার আগে অবধি আহ, লোহার কড়াই উত্তপ্ত হয়ে লাল হয়ে যাবে, স্টিল ধোঁয়া আসবে না। তার জন্য আর্দ্র ইন্ধনের প্রয়োজন। এটা একটা হেত্যাভ্যাস। তো বহ্নি যদি হেতু হয় তাহলে বহ্নি কিন্তু হেত্যাভ্যাস হয়ে যাবে, কেননা বহ্নি আর ধূমের সম্বন্ধটা ব্যাপ্তি সম্বন্ধ নয়। এই জন্য এটা বিষম ব্যাপ্তির উদাহরণ, মানে সমব্যাপ্তি ঘটছে না। তো আমরা এখানে তারপর পাচ্ছি পক্ষ ধর্মতা কি বলছে, ব্যাপ্তস্য পর্বতাদি বৃত্তিবৎ, অর্থাৎ ব্যাপ্য মানে হেতুর পর্বতে থাকাকে বলা হচ্ছে পক্ষ ধর্মতা। এই যে ধূম পর্বতে রয়েছে এটাই পক্ষ ধর্মতা জ্ঞান। পরেরটা পাচ্ছিলাম, কেন এটাই চলে এলো। ও আচ্ছা, এখানে আমরা একটা সমস্যা উঠে আসে, যেখানে বলছে যে সংশয়ের ক্ষেত্রেও আমাদের পরামর্শ জ্ঞান হতে পারে। তো এই যে সমস্যাটা, আমি ডিটেলে যাচ্ছি না কারণ সেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি, ওই ভিডিওটা থেকেই ডিটেলটা পাওয়া যাবে। তাই জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। তো এই সমস্যা থেকে নিরাকরণের জন্য বলা হচ্ছে পক্ষতা সহকৃত যে পরামর্শ জন্য জ্ঞান সেটা আমাদের পরামর্শ অনুমানের ক্ষেত্রে। তো এই পক্ষতার লক্ষণে বলা হচ্ছে সিষাদেশা বিরহ সহকৃত সিদ্ধ ভাব পক্ষতা। সিষাদেশা মানে ডিজায়ার টু ইনফার, মানে আমার অনুমান করার ইচ্ছা থাকতে হবে, এবং বিরহ মানে অ্যাবসেন্স, সিদ্ধি মানে দ্য সাধ্য ইন ইজ ইন পক্ষ। সিদ্ধ ভাব অর্থাৎ সাধ্যকে আমি জেনে গেছি এরকম হবে না, তবেই আমার অনুমান সম্ভব। যদি আমি সাধ্য জানি এবং আমার অনুমান করার ইচ্ছাটাই না থাকে তাহলে কিভাবে আমি অনুমান করব। এই যে নিয়ে ডিটেল আলোচনাটা সেটা আমার এটা সম্ভবত ফিফথ সেশনে আলোচনা হয়েছিল, তো এই সেশনটাই আছে। এবং ফিফথ বা সিক্সথ একবার দেখে নি, সিক্স সেশনে এটা নিয়ে আলোচনা হয়েছিল। তো সিক্স সেশনের ভিডিওটাতে এটা ডিটেলসটা আছে। আর ওখানে আমি ছক করে আলোচনা করেছিলাম হোয়াইট বোর্ডে। তো সেই জন্য আমি এখন অতটা ডিটেল আলোচনায় যাচ্ছি না, যেহেতু এটা ফুল রিভিশন সংক্ষেপে করছি, ওভারঅল কি পড়া হয়েছে সেটাকে একবার রিভাইজ করার জন্য। তো এরপরে আমরা পাচ্ছি অনুমানের প্রকার, স্বার্থানুমান এবং পরার্থানুমান। কি বলছে, স্বার্থ্যম স্ব অনুমিতি হে, আমরা কিছু একটা দেখে নিজের মনে অনুমান করলাম, সেই ক্ষেত্রে যে অনুমানটা ঘটছে সেটাকে বলা হচ্ছে স্বার্থানুমান। এক্ষেত্রে আমাদের কোনো বাক্য প্রয়োগ করার প্রয়োজন লাগে না, আমরা নিজের মনে নিজেকে বোঝানোর জন্য কখনো বাক্য প্রয়োগ করি না সেইভাবে। কিন্তু আমরা যখন অপরকে কিছু একটা বোঝাতে চাইছি যুক্তি দিয়ে, ধরা যাক একটা কোর্টরুম কেস, সেখানে যুক্তি দিয়ে লয়ারকে প্রুভ করতে হয় তার পক্ষ, তার মানে তার যেটা প্রমাণ করতে চাইছে সেই বিষয়টাকে যুক্তি মানে বাক্য দিয়ে তাকে সাজাতে হয়। তো সেটা হয়ে যাচ্ছে পরার্থানুমান, অপরকে বোঝানোর জন্য। কি বলছে, পরপ্রতিপত্য অর্থ্যম পঞ্চাবয়ব বাক্যম প্রयुज्यते তৎপ্রার্থানুমান, অর্থাৎ পাঁচটা বাক্য প্রয়োগের মাধ্যমে একটা মহাবাক্য গঠিত হয় এবং তার মাধ্যমে অনুমান হয়। তো এখানে স্বার্থানুমানের ক্ষেত্রে হচ্ছে ভূয় দর্শন, মানে আমরা বারংবার হেতু আর বহ্নিকে একসাথে দেখেছি, যখন আমার অনুমান হচ্ছে সেই সময় হেতু দর্শনে ব্যাপ্তি স্মরণ হচ্ছে এবং তার ফলে আমি অনুমান করছি যে, এবং লিঙ্গ পরামর্শ হচ্ছে যে এই পক্ষটা
ওই যে সাধ্য বিশিষ্ট হেতুযুক্ত, এইভাবে আমাদের লিঙ্গ পরামর্শ হচ্ছে এবং তার মাধ্যমে আমাদের অনুমিতিক জ্ঞান হচ্ছে। এটা ওয়ে। কিন্তু এখানে কোনো বাক্য প্রয়োগ হচ্ছে না, পরার্থানুমানে বাক্য প্রয়োগ হচ্ছে, এবং বাক্যগুলো কি কি? প্রতিজ্ঞা, যেখানে আমরা কি প্রুফ করতে চাইছি সেটা বলি, একটু রিজন দেখাচ্ছি, উদাহরণ, ব্যাপ্তি স্মরণ হচ্ছে, মানে ব্যাপ্তির উল্লেখ করা হচ্ছে এবং তার একটা এক্সাম্পল দেওয়া যাচ্ছে, যেমন তত্র ধূম তত্র বহ্নি, উদাহরণ হচ্ছে মহানাস মানে রান্নাঘর। পরে আসছে উপনয়। উপনয় হচ্ছে এই পর্বতটি বহ্নি ব্যাপ্য ধূম বিশিষ্ট, শুধু ধূম বিশিষ্ট না, বহ্নি ব্যাপ্য ধূম বিশিষ্ট, সেটা হচ্ছে লিঙ্গ পরামর্শ উপনয়। আর নিগমন বাক্য হচ্ছে সিদ্ধান্ত বাক্য, যেখানে প্রতিজ্ঞা বাক্যের পুনরাবৃত্তি হয় বলে আপত্তি তোলা হয়, কিন্তু এটা পুনরাবৃত্তি নিছক নয়, মানে নিছক পুনরাবৃত্তি নয়। এখানে যেটা প্রতিজ্ঞা বাক্যে প্রুভড ছিল না সেটাই প্রমাণিত হয়। অপ্রমাণিত প্রতিজ্ঞা বাক্য নিগমনে প্রমাণিত, এটাই হলো পঞ্চাবয়ব বাক্য। এবার অনুমানের প্রকার, এটা আবার ন্যায় সূত্র থেকে আমি আলোচনা করেছি, পূর্ববাদ, শেষবাদ, সামান্য। পূর্ববাদ মানে কি? ইনফার দ্য ইফেক্ট থ্রু দ্য কজ, মানে আমি কার্যটাকে অনুমান করছি কারণ দেখে। শেষবাদ, ইনফার দ্য কজ থ্রু দ্য এফেক্ট, অর্থাৎ আমি কারণটাকে অনুমান করছি কার্যটা দেখে। যেরকম আমি মেঘ বৃষ্টির উদাহরণটা দিয়ে বলেছিলাম, যে একটা হচ্ছে আমি মেঘ দেখে অনুমান করলাম বৃষ্টি হবে, আর একটা নদীর জলের স্রোত দেখে অনুমান করলাম বৃষ্টি হয়েছিল। পূর্ববাদ, শেষবাদ। সামান্যত দৃষ্ট কি? বাই সিইং সামথিং ইন ওয়ান প্লেস অ্যাট আ টাইম অ্যান্ড অ্যাট অ্যানাদার প্লেস ইন অ্যানাদার টাইম প্রুভস ইট মুভস। যেমন সূর্যের গতি, সূর্যের গতি আছে, আমরা এটা এক স্থান থেকে আরেক স্থানে গমন করছে, এটার মাধ্যমে প্রুভ করছি, অনুমান করছি। অনুমান ত্রিবিধ হেতুর দ্বারাও হয়ে থাকে, মানে অনুমানের আরেকটা প্রকারভেদ হয়ে থাকে ত্রিবিধ, তিন প্রকারের হেতুর দ্বারা। তিন প্রকারের হেতু কিরাম হয়? একটা অন্যায় ব্যতিরেকি, যেটা এই ধূম, এত্র ধূম তত্র অগ্নি, যত্র বহ্নি নাস্তি তত্র ধূম নাস্তি, অর্থাৎ উভয় প্রকার ব্যক্তি সম্ভব হচ্ছে, অন্যায় ব্যক্তিও সম্ভব হচ্ছে, ব্যতিরেক ব্যক্তিও সম্ভব, যেটা হচ্ছে অন্যায় ব্যতিরেকি হেতু দ্বারা অন্যায় ব্যতিরেকি অনুমান। আর হয় কেবলান্বয়ী অনুমান, কেবল ব্যতিরেকি অনুমান। উদাহরণ হচ্ছে ঘট অবিধেয় প্রমেয়ত্ব, অভিধেয় আর প্রমেয়ত্ব, যাতে যাতে অভিধেয়ত্ব থাকে তাতে তাতে প্রমেয়ত্ব থাকে, যাতে যাতে প্রমেয়ত্ব থাকে তাতে তাতে অভিধেয়ত্ব থাকে। তো অন্যায় ব্যাপ্তিটাই সম্ভব, ব্যতিরেক ব্যাপ্তি সম্ভব না, উদাহরণ দেওয়াও যায় না। সম্ভব নয় ইন দ্য সেন্স উদাহরণ দেওয়া পসিবল নয়, অর্থাৎ আমি যদি মৌখিক উল্লেখও করি এবং উদাহরণ দিয়ে দেখাতে না পারি, তাহলে তো সেটা যুক্তিসম্মত বলে মানা যায় না। এটাই হচ্ছে ব্যাপার। কেবল ব্যতিরেকিতে কি হচ্ছে? পৃথিবী ইত্যারেভ্য বিদ্যতে গন্ধবত্বাৎ, অর্থাৎ গন্ধবত্ব হেতু ইতর ভেদ হচ্ছে সাধ্য। তো আমরা জানি কি পৃথিবীর গুণ হচ্ছে গন্ধ, তো গন্ধ তো কেবলমাত্র পৃথিবীতেই থাকবে, পৃথিবী ইতর পদার্থে থাকবে না। তো এখানে কেবল ব্যতিরেকি অনুমান সম্ভব। এই এখানে কেবল ব্যতিরেকি অনুমানই সম্ভব, এখানে কেবলান্বয়ী অনুমান সম্ভব নয়। মানে যত্র যত্র গন্ধবত্ত তত্র তত্র ইতর ভেদত্ব এরকম বলা যাবে না। এখানে বলতে হবে যেখানে ইতর ভেদ নেই সেখানে গন্ধবত্ত নেই, অর্থাৎ যেখানে সাধ্য নেই সেখানে হেতু নেই। যেখানে ইতর ভেদ নেই মানে কাকে বোঝাচ্ছে? পৃথিবীকে বোঝাচ্ছে। পৃথিবী ইতর মানে ভিন্ন, পৃথিবী ভিন্ন। ধরা যাক জল, পৃথিবী বলতে এখানে স্মৃতিকে বোঝাচ্ছে, কৃতি। ধরা যাক জল, পৃথিবী ইতর, ইতর ভেদ, ইতর ভেদ মানে পৃথিবী হচ্ছে পক্ষ এবং তাকে গন্ধবত্ত হচ্ছে হেতু, এবং ইতর ভেদ হচ্ছে সাধ্য। তো এখানে যে অনুমানটা ব্যক্তিটা হচ্ছে সেটা হচ্ছে কেবল ব্যতিরেকি অনুমান, বা কেবল ব্যতিরেকি আহ, হেতুর দ্বারা অনুমানটা সম্ভব হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে কেবল ব্যতিরেকি অনুমান। এরপরে আমরা দেখেছিলাম ব্যক্তিগ্রহের উপায়। এখানে ব্যক্তিগ্রহের উপায় আমরা পাচ্ছি অন্যায় ব্যতিরেক, ব্যভিচারাগ্রহ। অন্যায় ব্যতিরেক তো আমরা দেখলামই, অর্থাৎ যেখানে দুটো বিষয়, দেখলামই বলবো না, যেখানে দুটো বিষয়ের মিল দেখা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, মানে বারংবার ধূম আর বহ্নির একত্র উপস্থিত। ব্যতিরেক মানে যেখানে
ঘুম থাকছে না সেখানে বহ্নি থাকছে না, মানে বারংবার অনুপস্থিতিকে আমরা প্রত্যক্ষ করছি। ব্যভিচার আগ্রহ অর্থাৎ ধূম আছে কিন্তু বহ্নি নেই, এরকমটা ঘটবে না। উপাধি নিরাশ অর্থাৎ উপাধি থাকবে না কোনো, যেমন বহ্নির ক্ষেত্রে উপাধি থাকছে আদ্র ইন্ধন, সেরকম কিন্তু হবে না। উপাধি নিরাশ। তর্ক অর্থাৎ কোনো শক্তিশালী যুক্তি দ্বারা এই ধূমবহ্নির যে ব্যাপ্তি সম্বন্ধ সেটাকে খণ্ডন করাও সম্ভব হবে না। মানে পূর্বপক্ষ এই ব্যাপ্তি সম্বন্ধটাকে নেগেট করতে পারবে না। সামান্য লক্ষণ প্রত্যক্ষ, যেটা বললাম, সামান্য লক্ষণ প্রত্যক্ষের মাধ্যমে আমরা ব্যক্তি সম্বন্ধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারি। যেরকম ভাবে ঘটোত্তর মাধ্যমে অনেক ঘটকে জানা যাচ্ছে, তেমনি আমরা ধূমের থেকে ধূমত্বকে জানছি। ধূমত্তর থেকে আমরা 1 2 3 ত্রিকালিক ধূমকে জানতে পারছি, একইভাবে বহ্নিত্ব থেকে ত্রৈকালিক বহ্নিত্বকে জানতে পারছি। ফলে সামান্য লক্ষণ প্রত্যক্ষের মাধ্যমে ত্রৈকালিক ধূম বহ্নির ব্যক্তি সম্বন্ধকে আমরা জানতে পারছি। তারপরে আলোচনা করেছিলাম সদহেতু নিয়ে। সদহেতুর 5টা গুণ থাকে, যেটা হচ্ছে পক্ষ সত্য, স্বপক্ষ সত্য, বিপক্ষা সত্য, অবাধি তত্ত্ব, অসৎ প্রতিপক্ষ। তো এখানে পক্ষ, স্বপক্ষ, বিপক্ষ কি? পক্ষ হচ্ছে যেখানে সন্দিগ্ধ সাধ্যবান, যেখানে সাধ্যকে সন্দেহ করা হয়, অর্থাৎ যেখানে আমি হেতু দেখে সাধ্য আছে কি নেই সেটা নিয়ে অনুমান করছি। স্বপক্ষ হচ্ছে নিশ্চিত সাধ্যবান, অর্থাৎ যেখানে আমি জানি যে সাধ্য আছে। যেমন রান্নাঘরে বহ্নি আছেই, সাধ্যটা আছেই, আমি জানি। বিপক্ষ জলাশয় বহ্নি নেই, এটা আমি জানি, নিশ্চিত সাধ্যে অভাববান। আচ্ছা, তো এখানে পক্ষ সত্য, সপক্ষ সত্য, বিপক্ষা সত্য, অবাধি তত্ত্ব, এই যে 5টা হেতু, এটার ডিটেল ডিসকাশন আমি যাচ্ছি না। শুধু এক লাইনে বলে দিই, ডিটেল ডিসকাশনটা মেন ক্লাসটায় করা আছে। আচ্ছা, সেশন 10-এ এটার আলোচনাটা হয়েছিল, তো এখানে ডিটেল ডিসকাশনটা আছে, তাই আমি সদহেতুর আলোচনা ডিটেল ডিসকাশনে আর যাচ্ছি না। শুধু একটাই কথা বলবো যে সদ হেতু অর্থাৎ হেতুতে এই যদি গুণগুলো না থাকে তাহলে হেতু দোষ দুষ্ট হয় এবং হেত্যাভ্যাস ঘটে। এই গুণগুলো হেতুতে থাকা আবশ্যক, এবং এই গুণগুলোর অভাবে হেত্যাভ্যাস হয়ে যায়। এবং হেত্যাভ্যাস আমরা 5 প্রকার দেখেছিলাম: স্বব্যভিচার, স্বব্যভিচার, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ, অসিদ্ধ, বাধিত। স্বব্যভিচারের আবার 3টে প্রকার দেখেছিলাম: সাধারণ, অসাধারণ, অনুপসংহার। সাধারণ হচ্ছে যেখানে আমরা সাধ্যা ভাববৎ বৃত্তি, সাধারণ অনৈকান্তিকা, অর্থাৎ যেখানে সাধ্যের অভাবে বৃত্তি ঘটছে সেটা সাধারণ অনুষ্ঠান। অসাধারণ হচ্ছে সর্বসপক্ষ বিপক্ষ ব্যাবৃত্ত, মানে পক্ষ মাত্র বৃত্তি, সেটা হচ্ছে অসাধারণ। আর অনুপসংহারী কি? অন্যায় ব্যতিরেক দৃষ্টান্ত রহিত, যেখানে দৃষ্টান্ত থাকছে। আমি উদাহরণ দিয়ে কি দেখিয়েছিলাম যে সাধারণের ক্ষেত্রে পর্বতে প্রমেয়ত্ব হেতু রয়েছে, তাই অগ্নিকে সাধ্য হিসেবে অনুমান করা হচ্ছে। তো প্রমেয়ত্ব তো জলাশয়েও রয়েছে, তাই জন্যই তাই জন্যই কি বলা হচ্ছে সাধ্যা ভাববাদ বৃত্তি, মানে এই হেতুটা সাধ্যের অভাবেও বৃত্তি হয়। প্রমেয়ত্ব জলাশয়েও বৃত্তি হয়। অসাধারণে কি হচ্ছে? সর্বসপক্ষ বিপক্ষ ব্যাবৃত্ত, সপক্ষেও থাকছে না, বিপক্ষেও থাকছে না, কেবলমাত্র পক্ষে থাকছে। শব্দত্ব কেবল শব্দেই থাকে। এবার শব্দ অনিত্য, কেননা তাতে শব্দত্ব আছে, এরম যদি বলা হয় তাহলে সেটা কিন্তু হেত্যাভ্যাস হয়ে যাবে। অনুপসংহারিতে কি হচ্ছে? কোনো উদাহরণ দেওয়া যাচ্ছে না। সর্বম অনিত্যম প্রমেয়ত্বাৎ। তো আমি যদি পক্ষ হিসেবে সর্বম অর্থাৎ সবকিছুকে গ্রহণ করি তাহলে আমি উদাহরণ কিভাবে দেব? সবকিছু পক্ষে চলে আসছে, না থাকছে কোনো সপক্ষ, না থাকছে কোনো বিপক্ষ। সব যদি পক্ষ হয়ে যায় উদাহরণ দেওয়া যায় না, তাই হেত্যাভ্যাস ঘটছে। এবার আসছে বিরুদ্ধ। বিরুদ্ধতে কি বলছে? শব্দ নিত্য কৃতকত্বাৎ। লক্ষণটা কি? সাধ্যাভাব ব্যাপ্ত হেতুর বিরুদ্ধ, সাধ্যের অভাবের সাথে ব্যাপ্তি সম্বন্ধে থাকছে, অর্থাৎ কৃতকত্ব হেতুটা নিত্যত্বের সঙ্গে অর্থাৎ সাধ্যের সাথে না, অনিত্যত্ব অর্থাৎ সাধ্যের অভাবের সাথেই ব্যাপ্তি সম্বন্ধে থাকে। তো এখানে বিরুদ্ধ হেত্যাভ্যাস হচ্ছে। এরপর ছিল সৎ প্রতিপক্ষ, অর্থাৎ অসৎ প্রতিপক্ষত্ব গুণটা না থাকলে এই দোষটা ঘটবে, এই হেত্যাভ্যাসটা ঘটবে। এখানে দুটো যুক্তি দেখানো হয়, একটা বাদী একটা প্রতিবাদী, একটা পক্ষ একটা প্রতিপক্ষ। শব্দ নিত্য, কেননা তাতে শ্রাবণত্ব আছে, যেমন শব্দত্ব।
শব্দত্ব বৎ, শব্দত্ব বৎ বলছে, বৎ মানে উদাহরণ দিচ্ছে। আরেকটা বলছে শব্দ অনিত্য, কেননা তাতে কার্যত্ব আছে, যেমন ঘট। এবার শব্দই পক্ষ দুটো ক্ষেত্রে, একটাতে সাধ্য হচ্ছে নিত্যত্ব, একটাতে সাধ্য হচ্ছে অনিত্য, মানে ঠিক বিপরীতটা, অর্থাৎ সাধ্যের অভাবটাই এখানে সাধ্য, মানে এখানে যেটা সাধ্য এখানে সেটা সাধ্যাভাব, এখানে যেটা সাধ্য এখানে সেটা সাধ্যাভাব। তো এইটাকে প্রুফ করার জন্য দুটো পৃথক হেতুর উল্লেখ করা হচ্ছে, একটা শ্রাবণত্ব, একটা কার্য। শ্রাবণত্ব হেতু দিয়ে শব্দতে নিত্যত্ব প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, এবং কার্যত্ব হেতু দিয়ে অনিত্যত্ব প্রমাণ করার চেষ্টা করেছে। এবং কোন হেতুটাকেই কম শক্তিশালী বলা যাচ্ছে না, যে কারণে সৎ প্রতিপক্ষত্ব, শক্তিশালী একটা প্রতিপক্ষ থাকে এখানে সৎ প্রতিপক্ষ হেত্যাভ্যাস করছে। কি বলছে? ইয়েস স্যার, সাধ্যা ভাব সাধকম হেত্বন্তরম বিদ্যতে, অর্থাৎ হেতুর অন্তর অর্থাৎ ভিন্ন হেতু থাকছে, সেটা সব প্রতিপক্ষ দোষদুষ্ট হচ্ছে। পরেরটা ছিল অসিদ্ধ হেত্যাভ্যাস। অসিদ্ধ হেত্যাভ্যাস আবার তিন প্রকার। অসিদ্ধ হেত্যাভ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? অসিদ্ধ হেত্যাভ্যাসে আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ আর ব্যাপ্যতা সিদ্ধ। এখানে আমরা তিনটে পাচ্ছি। তো আশ্রয়া সিদ্ধে কি বলা হচ্ছে? গগনারবিন্দম সুরভি অরবিন্দত্বাৎ সরজার সরোজার বিদ্যাবৎ, অর্থাৎ গগন অরবিন্দ সুরভি, এই যে আশ্রয় পক্ষ, পক্ষর অপর নাম আশ্রয়, সেটাই অসিদ্ধ। বাকি কি হেতু দিল না দিল দেখারই দরকার। এগুলোকে বলা হচ্ছে, আমাদের দুটো ধারণা রয়েছে, একটা হচ্ছে গগন বা আকাশের ধারণা, আর একটা হচ্ছে অরবিন্দ বা পদ্মের ধারণা। এই দুটো যে সিম্পল আইডিয়া, সেটাকে জুড়ে আমরা গগন অরবিন্দ বা আকাশ কুসুম এর ধারণাটাকে তৈরি করি। তো সেই ধারণাটা বাস্তবে কোনো স্থান নেই, গগন অরবিন্দ বলে কিছু হয় না। তো তাতে পক্ষটাই যদি অসিদ্ধ হয়ে যায়, সেই পক্ষে কিভাবে কোনো কিছু সাধন হতে পারে? সেই পক্ষে কোনো সাধ্য কি করে থাকতে পারে? থাকতে পারে না। তো এখানে আশ্রয় সিদ্ধ ইত্যাভ্যাস হচ্ছে। স্বরূপা সিদ্ধ কি হচ্ছে? স্বরূপটাই অসিদ্ধ। তদ্বানিত্য চাক্ষুষত্বাৎ, শব্দকে আমরা চোখের দ্বারা কি জানি নাকি? আমরা তো কানের দ্বারা শব্দকে শুনি। তো কি বলছে? চাক্ষুষত্যম পক্ষে নাস্তি, চাক্ষুষত্ব পক্ষ শব্দে থাকে না। শব্দস্য শ্রাবণত্বাৎ, শব্দে শ্রাবণত্ব থাকছে, শব্দত্ব থাকছে, কিন্তু চাক্ষুষত্ব থাকছে না। লাস্টেরটা ব্যাপ্যতা সিদ্ধ, লাস্ট না, অসিদ্ধের লাস্ট। ব্যাপ্যতা সিদ্ধটা আমরা একটু আগেই বললাম, মানে আমি একটু আগেই বললাম যে পর্বতে বহ্নি যদি হেতু হয়, বহ্নি দেখে আমি ধূমের অনুমান করি, সেক্ষেত্রে কিন্তু ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাস হচ্ছে। কেন? কেননা ধূম থাকবে না যদি কোনো আর্দ্র ইন্ধন না থাকে। তো আর্দ্র ইন্ধন হচ্ছে বহ্নির হেতুতে ধূম থাকার কারণ। তো এখানে আর্দ্র ইন্ধন হয়ে যাচ্ছে উপাধি, এই উপাধিটা ছাড়া ধূম উৎপন্ন হবে না। এই কারণে পর্বতে বহ্নি আছে মানেই ধূম আছে, এটা বলা যাবে না। তো এটা বললে ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাস করবে। লাস্ট হেত্যাভ্যাস হচ্ছে বাধিত, যেখানে ইয়স্য সাধ্যাভাব প্রমাণেন বা প্রমাণান্তরেণ নিশ্চিতঃ স বাধিত, মানে আমরা অন্য একটা প্রমাণের দ্বারা নিশ্চিত ভাবে বলে দিচ্ছি যে এই অনুমানটাই সম্ভব না। যেমন বলা হচ্ছে কি বহ্নি অনুষ্ণ দ্রব্যতা, বহ্নিকে বলা হচ্ছে অনুষ্ণ, অথচ আমরা প্রত্যক্ষ প্রমাণের দ্বারা জানতে পারছি বহ্নি উষ্ণ। সুতরাং তাতে দ্রব্যত্ব হেতু থাকুক বা না থাকুক, তার মাধ্যমে আমরা বহ্নিতে অনুষ্ণত্বটা প্রমাণ করতেই পারবো না, কেননা অন্য একটা প্রমাণের দ্বারা এই যে সাধ্য সেটা যে সিদ্ধ নয়, তার অভাবটাই সিদ্ধ, সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে। কারণ আমরা যদি বহ্নিতে হাত দিই, তাহলেই আমরা জানতে পারবো যে সেটা উষ্ণ। প্রত্যক্ষের দ্বারাই আমরা জানতে পারছি বহ্নি উষ্ণ, হাত দেওয়ারও দরকার নেই, কাছে দাঁড়ালেই সেটা বুঝতে পারবো। তো অন্য প্রমাণের দ্বারা নিশ্চিত হয়ে যাচ্ছে, সেটাই বাধিত। তো এই ছিল পুরো লজিকের ক্লাসটার আলোচনা। আমি আজকে সবটা তো ডিটেল আলোচনা করিনি, তাও সেশনটা একটু বড় হয়ে গেল। ডিটেল আলোচনাটা প্রত্যেকটা সেশনের মধ্যে রয়েছে। তো আজকে পুরো ব্রিফলি একটা পুরোটা বলে দেওয়ার চেষ্টা করলাম, যতটা আমি এই 13টা সেশনে, গত 13টা সেশনে আলোচনা করেছি। এইখানে আমার আজকে সেশনটা এন্ড হচ্ছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এক এক করে ইউটিউবে ভিডিওগুলো দিতে থাকবো। প্রথম 3টে সেশন ইউটিউবে অলরেডি দেওয়া আছে, এবং পরবর্তীগুলো আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো।
আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি প্রার্থনার মাধ্যমে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। থ্যাংক ইউ।